ছাত্র জনতার হাত থেকে অল্পের জন্য বেঁচে যাওয়া মোদি দাদু ভীষণ দুশ্চিন্তায়। কারণ যে মানুষটির নাম শুনলে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের শীর্ষকর্তাদের রাতের ঘুম হারাম হয়ে যায়, সেই সাক্ষাৎ যমদূত এবার ফিরছেন স্বরূপে। ফাঁসির দড়ি আর অন্ধকার সেলের 17 বছরের ভয়াল বিভীষিকা কাটিয়ে রাজনীতির মাঠে ফিরে আসা এই মানুষটি এখন ভারতের ভূরাজনৈতিক আধিপত্যের পথে সবচেয়ে বড় অশনি সংকেত। হ্যাঁ, তিনি লুৎফুজ্জামান বাবর। তবে দিল্লির বুকে কাঁপন ধরানো সবচেয়ে বড় বিস্ফোরণটি ঘটিয়েছেন জুলাই গণঅভ্যুত্থানের তরুণ আইডল সার্জিস আলম। প্রতিবেশী রাষ্ট্রের রক্তচক্ষুকে পাত্তা না দিয়ে বাবরকে সরাসরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো চূড়ান্ত ক্ষমতাবান গদিতে বসানোর এক চরম আলটিমেটাম ছুড়ে দিয়েছেন তিনি। একদিকে তারেক রহমানের সুনিপুণ ভূরাজনৈতিক দাবা খেলা, আর অন্যদিকে তারুণ্যের এই অপ্রতিরোধ হুঙ্কার, সব মিলিয়ে এক ভয়ঙ্কর ফাঁদে আটকা পড়েছে মোদি দাদু। বাংলাদেশের ক্ষমতার পালাবদলে ভারতপন্থী দালালদের শিকড় উপড়ে ফেলতে যে মাস্টার প্ল্যান সাজানো হয়েছে, তাতে ভারতের খবরদারির কফিনে শেষ পেরেক ঠোকা এখন কেবল সময়ের ব্যাপার। লুৎফুজ্জামান বাবর কখনোই দিল্লির কাছে কেবল একজন সাধারণ রাজনীতিক ছিলেন না, তিনি ছিলেন তাদের আধিপত্যবাদের পথে এক দুর্লঙ্ঘ প্রাচীর। ইতিহাস ঘাটলে দেখা যায়, তিনি যখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একচ্ছত্র দায়িত্বে ছিলেন, তখন ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো, বিশেষ করে 7 সিস্টার্স এ দিল্লির নিয়ন্ত্রণ চরম অস্তিত্ব সংকটে পড়েছিল। সেই সময়কার বহুল আলোচিত 10 ট্রাক অস্ত্রের বিশাল চালানের ঘটনা আজও ভারতীয় নীতি নির্ধারকদের স্নায়ুচাপে ভোগায়। রয়ের গোপন নথিতে বারবার বলা হয়েছে, ওই বিপুল পরিমাণ সমরাস্ত্র সরাসরি ভারতের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর হাতে যাওয়ার কথা ছিল। সেই অধ্যায়ের পর থেকে বাবর হয়ে ওঠেন ভারতের চোখে এক মূর্তমান আতঙ্ক। মোদী প্রশাসন অত্যন্ত নিখুঁতভাবে জানে, এই কট্টর ভারত বিরোধী এবং আপসহীন নেতা যদি পুনরায় বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো স্পর্শকাতর চেয়ারে বসেন, তবে ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা মাটির ঘরের মতো ভেঙে পড়বে। বাংলাদেশের মাটিতে বসে ভারতের যে মাতব্বরি আর ছড়ি ঘোরানো দাদাগিরি চলত, বাবর স্বরূপে ফিরলে সেই রাম রাজত্বের এক নিমিষে সলিল সমাধি ঘটবে। ঠিক এই ভয়ঙ্কর আতঙ্কের কারণেই পতিত স্বৈরাচারী শেখ হাসিনার 16 বছরের শাসনামলে লুৎফুজ্জামান বাবরকে ইতিহাসের সবচেয়ে নির্মম মূল্য চোকাতে হয়েছিল। দিল্লির প্রত্যক্ষ ইন্ধনে এবং গণহত্যাকারী হাসিনা সরকারের নিখুঁত ব্লুপ্রিন্টে তাকে একের পর এক সাজানো মামলায় ফাঁসিয়ে রাজনীতি থেকে চিরতরে মুছে ফেলার ছক কষা হয়। দীর্ঘ 17টি বছর তাকে অন্ধকার কারাগারের প্রকোষ্ঠে আটকে রাখা হয়েছিল। শুধু তাই নয়, তাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য সর্বোচ্চ সাজা, ফাঁসির রায় পর্যন্ত ঝুলিয়ে দেওয়া হয়। সেলের অন্ধকার প্রকোষ্ঠে কাটানো সেই দিনগুলোতে তার মাথার উপর সার্বক্ষণিক মৃত্যুর খড়গ ঝুলছিল। ভারত ভেবেছিল তাদের পথের সবচেয়ে বড় কাঁটা চিরতরে উপড়ে ফেলা গেছে, কিন্তু বিধাতার বিচার আর ইতিহাসের পালাবদল বড়ই নির্মম। জুলাইয়ের অবিস্মরণীয় ছাত্র জনতার গণ অভ্যুত্থান পুরো দেশে দৃশ্যপট রাতারাতি পাল্টে দেয়। আর এই ঐতিহাসিক গণবিস্ফোরণের ফলেই ফাঁসি দড়িকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বাবুরাজ সম্পূর্ণ মুক্ত বাতাসে নিঃশ্বাস নিচ্ছেন। দীর্ঘ বন্দিদশা থেকে মুক্ত হওয়ার পর বাবর অত্যন্ত সৎসাহসের সঙ্গে যে ঐতিহাসিক সত্যটি জাতির সামনে তুলে ধরেছেন, তা পুরো বাংলাদেশের তরুণ সমাজকে রীতিমতো স্তব্ধ করে দিয়েছে। লাখো জনতার সামনে দাঁড়িয়ে তিনি অকৃপণভাবে স্বীকার করেছেন, জুলাই গণ অভ্যুত্থানের সবচেয়ে বড় সুবিধাভোগী তিনি নিজেই। সাফ বলে দিয়েছেন, এই গণবিস্ফোরণ না হলে করুণাময় ছাড়া তাকে সেই সর্বোচ্চ সাজার হাত থেকে পৃথিবীর আর কোনো শক্তি বাঁচাতে পারত না। একজন হেভিওয়েট নেতার মুখ থেকে ক্ষমতার অহংকার দূরে ঠেলে এমন চরম সততা এবং বাস্তবতাকে স্বীকার করে নেওয়ার দৃশ্যটি নতুন প্রজন্মের বুকে এক বিশাল আলোড়ন তুলেছে। তার এই বিনয় এবং রাজনৈতিক ত্যাগের গভীরতা তাকে তরুণদের কাছে এক অবিসংবাদিত নেতায় পরিণত করেছে। বাবরের এই সততা এবং আপোষহীন চরিত্র গভীরভাবে নাড়া দিয়েছে জুলাই বিপ্লবের অন্যতম রূপকার সার্জিস আলমকে। দেশের রাজনৈতিক মেরুকরণ যখন এক অদ্ভুত সন্ধিক্ষণে, তখন সরাসরি অ্যাকশনে নামেন এই তরুণ নেতা। লুৎফুজ্জামান বাবরের নিজস্ব রাজনৈতিক দুর্গ নেত্রকোনার মাটিতে দাঁড়িয়ে বিশাল এক রাজনৈতিক বোমার বিস্ফোরণ ঘটিয়েছেন তিনি। লাখো জনতার সেই বিশাল পদযাত্রায় উপস্থিত হয়ে সার্জিস অত্যন্ত স্পর্ধিত ভাষায় সরকারের উদ্দেশ্যে এক কড়া বার্তা ছুড়ে দিয়েছেন। তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন, যারা বছরের পর বছর ধরে ভারতের খবরদারির বিরুদ্ধে বুক চিতিয়ে লড়াই করেছেন, ফাঁসির দড়িকে পরোয়া করেননি, তাদের অবিলম্বে সর্বোচ্চ মূল্যায়ন করতে হবে।
প্রতিবেশী দেশ ভারতের চোখ রাঙানিকে ভয় পেয়ে বাবরকে শুধু একজন সাধারণ এমপি বানিয়ে সাইডলাইনে ফেলে রাখার কোনো আপোষকামী নীতি এই তরুণ সমাজ মেনে নেবে না। সার্জিস আলমের এই হুঙ্কার মূলত ভারতীয় নীতি নির্ধারকদের গালে এক চরম থাপ্পড়। নতুন বাংলাদেশ আগ্রাসী ভাষায় দিল্লিকে বুঝিয়ে দিয়েছে তাদের গলাবাজি শুনে বা তাদের ভয়ে নরম সুরের কোনো নেতাদের নিয়ে আগামী দিনে রাষ্ট্র পরিচালনা সম্ভব নয়। নেতার সততা, ত্যাগ এবং জনপ্রিয়তা নিয়ে যখন বিন্দুমাত্র সংশয় নেই, তখন তাকে কেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দায়িত্ব দেওয়া হবে না, এই দাবি এখন তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। তবে তারুণ্যের এই অপ্রতিরোধ্য দাবির আড়ালে লুকিয়ে আছে প্রধানমন্ত্রী তারেক রহমানের এক সুনিপুণ ভূরাজনৈতিক চাল। ক্ষমতার পট পরিবর্তনের পর থেকে অত্যন্ত চতুর এবং পরিণত খেলোয়াড়ের মতোই গুটি সাজাচ্ছেন তারেক রহমান। তিনি শুরুতে ভারতের পাতা কোনো ফাঁদে পা দিতে চাননি। তারেক রহমান খুব ভালো করেই জানতেন সরকার গঠনের প্রথম দিনেই যদি লুৎফুজ্জামান বাবরকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দায়িত্ব দেওয়া হয়, তবে ভারত এটিকে সরাসরি তাদের জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে বড় ধরনের উস্কানি হিসেবেই ধরে নেবে। দিল্লি তখন আন্তর্জাতিক মহলকে কাজে লাগিয়ে নতুন সরকারের উপর প্রবল চাপ সৃষ্টি করত এবং নানা রকম অন্তর্ঘাতমূলক ছক কষে বাংলাদেশকে বিপদে ফেলার চেষ্টা করত। ক্ষমতা পাকাপোক্ত করার প্রাথমিক পর্যায়ে তারেক রহমান ভারতের সাথে নতুন করে কোনো বড় সংঘাতে জড়াতে চাননি, আর তাই অত্যন্ত সুকৌশলে বাবরকে সাময়িকভাবে সাইডলাইনে রেখে দিল্লির কর্তাদের শান্ত রাখার একটি মাস্টার স্ট্রোক খেলেছিলেন তিনি। কিন্তু সার্জিস আলমের এই চরম আলটিমেটাম তারেক রহমানের হাতে এখন এক বিশাল তোরপের তাস তুলে দিয়েছে। এখন সরকার খুব সহজে আন্তর্জাতিক সম্প্রদায় এবং ভারতকে বোঝাতে পারবে যে তরুণ সমাজ এবং গণ অভ্যুত্থানের মাস্টার মাইন্ডদের প্রবল চাপের মুখেই তারা বাবরকে মন্ত্রিত্ব দিতে বাধ্য হচ্ছেন। এটি এমন এক অব্যর্থ মাস্টার প্ল্যান যেখানে ভারতের সব দাদাগিরি ধোপে টেকবে না এবং মোদী প্রশাসন চাইলেও সরাসরি বাংলাদেশ সরকারের উপর কোনো দায় চাপাতে পারবে না। এই সুনিপুণ চালে রীতিমতো নাকানি চোবানি খাচ্ছে দিল্লির সাউথ ব্লক। তারা এখন বিন্দুমাত্র বুঝতে পারছে না এই পরিবর্তিত এবং আগ্রাসী পরিস্থিতি কিভাবে সামাল দেবে। এর পাশাপাশি তারুণ্যের এই প্রকাশ্য অবস্থান সরকারের ভেতরে ঘাপটি মেরে থাকা ভারতপন্থী দালাল আমলাদের জন্য এক চূড়ান্ত সতর্ক বার্তা। বিগত 17 বছর যারা জীবন বাজি রেখে মৃত্যু ভয় উপেক্ষা করে দলের জন্য অন্ধকার প্রকোষ্ঠে দিন কাটিয়েছেন, আজ তাদের দূরে সরিয়ে রেখে যদি কোনো সুবিধাভোগী আমলাকে মন্ত্রী ও নীতি নির্ধারক বানানো হয়, তবে তৃণমূলের নেতাকর্মীরা কখনোই তা মেনে নেবে না। জুলাই গণ অভ্যুত্থানের পর দেশের তরুণ সমাজকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ঘোরানোর দিন চিরতরে শেষ হয়ে গেছে। তারা এখন যে কোনো আপোষকামিতা এবং নরম সিদ্ধান্তকে বুড়ো আঙুল দেখাতে প্রস্তুত। কেউ যদি মনে করে থাকেন শুধুমাত্র মোদী প্রশাসনকে খুশি রেখে বা ভারতের মন জুগিয়ে নিজের গদি পাকাপোক্ত করা যাবে, তবে সেটি হবে এক ঐতিহাসিক এবং আত্মঘাতী ভুল। আগামীর বাংলাদেশের রাজনীতিতে ভারতের সব গোপন ছক এবং ব্লুপ্রিন্ট এখন পুরোপুরিভাবে ভেস্তে যাওয়ার পথে। লুৎফুজ্জামান বাবরের মতো পরীক্ষিত নেতার বিশাল রাজনৈতিক ওজন এবং জনসমর্থন কোনো সাধারণ পথ বা সান্ত্বনা পুরস্কার দিয়ে মাপা সম্ভব নয়। পরিস্থিতি এখন এমন এক চূড়ান্ত এবং ভয়ঙ্কর পর্যায়ে পৌঁছে গেছে যেখানে সরকার ভারতের সব চোখ রাঙানিকে উপেক্ষা করে খুব শীঘ্রই হয়তো বাবরকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ণ দায়িত্ব বুঝিয়ে দেবে। আর সেই দিনটি হবে দিল্লির সাউথ ব্লক এবং মোদী প্রশাসনের জন্য চরম রাজনৈতিক লজ্জার একদিন। সার্জিসের হুঙ্কার আর তারেকের চালে মোদী প্রশাসনের আধিপত্যবাদের শিকড় যেভাবে কেঁপে উঠেছে, তাতে একটি বিষয় স্পষ্ট, আগামী দিনগুলোতে বাংলাদেশের রাজনীতিতে ভিনদেশি প্রভুদের আর কোনো মাতব্বরি চলবে না। ভিনদেশি খবরদারির বিরুদ্ধে লড়াইয়ে লুৎফুজ্জামান বাবরের মতো নেতারাই হতে চলেছেন আগামীর বাংলাদেশের সবচেয়ে বড় এবং কঠিন ঢাল। এই লড়াই মোটেই কোনো সাধারণ রাজনৈতিক গণ্ডির মধ্যে সীমাবদ্ধ থাকবে না। এই লড়াই হবে সরাসরি চারপাশের সব জালিম, অন্যায় এবং ভিনদেশি আধিপত্যবাদের বিরুদ্ধে এক চূড়ান্ত ফয়সালা। আর এই বিশাল লড়াইয়ে টিকে থাকতে হলে বাবরের মতো পরীক্ষিত এবং সাহসী নেতাদের অবশ্যই ক্ষমতার কেন্দ্রে রাখতে হবে।